স্যার বলছি যে এই যে অবচয়ের একটা ফুল অঙ্ক করাইতে বলছি শিডিউল সহ। আচ্ছা 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 স্যার আপনি শুধু শিডিউলটা করেন, তাহলে শিডিউল টাইপের একটা অঙ্ক করেন, মানে ওই ঘরটা সহ আর কি, ছকটা কাটা একটা শুধু অতটুকু বুঝাই দিলেই হবে স্যার। আচ্ছা আচ্ছা, এই অঙ্কটা তোমাদের এবারে আসার সম্ভাবনা রয়েছে খুব, যেটা 22 সালে এসেছিল অনার্সে, অনার্স সেকেন্ড ইয়ার 2022 সালে যেটা এসেছিল, এটাও তোমাদের জন্য ইম্পর্টেন্ট। এই সময়ের মধ্যে 3টা অঙ্ক কভার করতে পারলে ভালো হয়। এখানে একটা, এই কটা। আচ্ছা দেখি এই 3টা অঙ্ক দ্রুত শেষ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। শিডিউল যে অঙ্কে নেই, আমরা শিডিউল করে যাবো আর কি। হ্যাঁ, শিডিউল চাই চাই না চাই না চাই সেটা বড় কথা না, শিডিউল আমরা যদি করতে চাই, যদি করতে চাইতো তাহলে কি হতো সেটা সেভাবে করে যাবো আমরা। আচ্ছা, ঠিক আছে স্যার। এই অঙ্ক বলা আছে, দেখো, সোলাইমান অ্যান্ড কোম্পানি পার্সেস এ নিউ মেশিন অন জুলাই 1, 2015 ফর টাকা 40,000। সোলাইমান অ্যান্ড কোম্পানি ক্রয় করছে একটি নতুন মেশিন জুলাই 1 তারিখে 2015 40,000 টাকাতে, অ্যান্ড ইনস্টলড এ অন দ্য সেম ডে, এবং ওই দিনে কি করছে, ইনস্টল করছে, মানে সংস্থাপন করছে মেশিনটি। তারপর আছে ক্যারিং কস্ট অফ দ্য মেশিন বিং টাকা 3,000 অ্যান্ড ইনস্টলেশন চার্জ 7,000। তাহলে সংস্থাপন ক্যারিং বলতে বহন খরচ 3,000 টাকা এবং সংস্থাপন ব্যয় হচ্ছে 7,000 টাকা। দ্য ব্যালেন্স অফ মেশিনারি অ্যাকাউন্ট অ্যান্ড অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন অ্যাকাউন্ট অ্যাট দ্য বিগিনিং অফ দ্য ইয়ার 2015 এর টাকা 2 লক্ষ অ্যান্ড 40,000 টাকা রেসপেক্টিভলি। বলছে যে মেশিনারি অ্যাকাউন্ট বলতে মেশিনের হিসাব, মেশিন এবং অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশনের অ্যাকাউন্ট আগে থেকে ছিল, মানে শুরুতেই ছিল 2 লক্ষ টাকা আর 40,000 টাকা। কোম্পানিস রেট অফ চার্জিং ডিপ্রিসিয়েশন ইজ 10% পার অ্যানাম। কোম্পানির ডিপ্রিসিয়েশন চার্জ করে কত, 10% করে প্রতি বছর অন কস্টের উপর। রিকোয়ার্ড করতে বলছে ডিটারমাইন ডিপ্রিসিয়েশন এক্সপেন্স অফ মেশিন ফর 2015-16 সালে করতে বলছে, 16 সালে করতে বলছে, তারপরে সব 15-16 সালে এগুলো করতে বলছে। আচ্ছা, এগুলা মানে কখন মেশিন কত বছর চলবে সেটা কিন্তু বলা নাই। হ্যাঁ, খেয়াল করছো, মেশিনের কিন্তু আয়ুষ্কাল এখানে দেওয়া নেই। তারা জি স্যার। আয়ুষ্কাল দেওয়া নাই, এবং কোন পদ্ধতিতে অবচয় ধার্য করবে সেটাও কিন্তু বলা নাই। বলা আছে, বলা নেই। না স্যার। কিন্তু আমাদের অবচয় হার দেওয়া আছে এখানে, তাহলে অবচয়ের হার দেওয়া থাকলে অবচয়ের হার অনুযায়ী আমরা করব। কোন পদ্ধতিতে করব, সরলরৈখিক পদ্ধতি, সবচেয়ে যেটা সহজ পদ্ধতি সরলরৈখিক পদ্ধতি, সেই পদ্ধতিতে আমরা অঙ্কটা করব। আচ্ছা, তাহলে কত বছর পর্যন্ত করব এটা কিন্তু এখানে বলা নাই। যে মেশিন আয়ুষ্কাল কত বছর পর্যন্ত, এটা এখানে বলা নাই। ওই জন্য এটা হচ্ছে শিডিউল আমরা সহজে তৈরি করতে পারবো না, মানে এটা অনেক বড় শিডিউল হবে। তো এটা শিডিউল কিভাবে হবে সেটাও আমরা দেখাচ্ছি। দেখো, যদি বলতে এখানে সাপোজ যে ডিপ্রিসিয়েশন শিডিউল 2015 আর 2016, তাহলে তখন কি হতো, তাই না? জি স্যার। আচ্ছা, তাহলে এখানে আমাদের 10% ডিপ্রিসিয়েশন রেটের কথা বলা আছে। আচ্ছা, চলে যাও এখানে। প্রথমে ধরো আমাদের ডিপ্রিসিয়েশন শিডিউল দেওয়া আছে, তাহলে আমরা এখানে রিকোয়ার্ড স্টার চিহ্ন দিলাম, ডিপ্রিসিয়েশন শিডিউল, ডিপ্রিসিয়েশন শিডিউল ডিপ্রিসিয়েশন শিডিউল, এখানে ব্র্যাকেটে লিখবো স্ট্রেট লাইন মেথড, স্ট্রেট লাইন মেথড। আচ্ছা, ডিপ্রিসিয়েশন শিডিউল যখনই আমরা তৈরি করবো, শিডিউল বলে আমাদের ছক আকারে করতে হবে। তাহলে ছক আকারে যদি আমরা করি, তাহলে প্রথমে ধরো 2 বছরের কোর্সে বসছে, তাহলে 2 বছরে আমাদের ডিপ্রিসিয়েশন শিডিউল তৈরি করি আমরা, এরকম 2 বছরে আমাদের হতে হবে। প্রথমে লিখতে হবে কি, ইয়ার, তাই না? প্রথমে লিখতে হবে ইয়ার। জি স্যার। তারপরে আমরা লিখবো কি, কস্ট প্রাইস, কস্ট।
তারপরে এখানে ডিপ্রিসিয়েশন রেট আছে, তাহলে লিখবো ডিপ্রিসিয়েবল ভ্যালু আমরা লিখবো না, এখানে কিন্তু আমাদের বলা নাই, এখানে কিন্তু বলা নাই যে আমাদের কত সেলভেজ ভ্যালু বা কত কি, এগুলো কিন্তু বলা নাই, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে তাহলে বলা না থাকলে কি লিখবো? বলা নাই, রেট দেওয়া আছে, এখানে তো বলা নাই কিন্তু রেট দেওয়া আছে, যে রেট হার দেওয়া আছে, তাহলে এখানে 8% রেট যে দেওয়া আছে। হ্যাঁ এখানে রেট লিখবো, রেট রেট। তারপরে আমরা কি লিখবো, ডিপ্রিসিয়েশন, এটা ডিপ্রিসিয়েশন, এটা অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন, আর এটা ক্লোজিং বুক ভ্যালু। এটা হচ্ছে ডিপ্রিসিয়েশন, ডিপ্রিসিয়েশন, এটা হচ্ছে অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন, ডিপ্রিসিয়েশন সংক্ষেপে লিখলাম, আর এটা হচ্ছে ক্লোজিং বুক ভ্যালু, ক্লোজিং বুক ভ্যালু। আচ্ছা, তাহলে ইয়ার হচ্ছে 2015 2016। স্যার এই যে ক্লোজিং ক্লোজিং যেটা লিখছেন ওখানে তো কেরিং কি জানি লিখেন না? ক্যারিং ভ্যালু, ক্যারিং ভ্যালু দুইটা কি একই? একই, হ্যাঁ। তাহলে আমাদের এখন কস্ট প্রাইস কত হচ্ছে, টোটাল কস্ট কত হবে, 40,000 মেশিন আমাদের ক্রয়, সরি, তাহলে 2015 সালে জুলাইয়ে ক্রয় করছে না? জি স্যার। আচ্ছা, জুলাইয়ে ক্রয় করছে এত। এখন ক্যারিং কস্ট হচ্ছে 3,000 7,000, মোট হচ্ছে 50,000, তাই না? জি স্যার। আচ্ছা, তাহলে 2015 সালের জুলাই ক্রয় করছে, আবার বলা আছে 2015 সালের, এই যে 2015 সালের বিগিনিং মানে শুরু থেকেই আমাদের মেশিনারি বুক ভ্যালু ছিল, বইয়ে লেখা ছিল, এবং অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন বইয়ে লেখা ছিল 2 লক্ষ টাকা এবং 40,000 টাকা যথাক্রমে। মানে মেশিনারি লেখা ছিল কত, 2 লক্ষ টাকা। খেয়াল করো যে আমাদের মেশিনারি বাবদ, মানে মেশিন আমাদের কারবারে ছিল 2015 শুরুতে 2 লক্ষ টাকা, আর অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন ছিল 40,000 টাকা। বুঝতে পারছো? জি স্যার বুঝতে পেরেছি। আচ্ছা, মানে শুরুতে ছিল হচ্ছে 2 লাখ টাকা। 2 লাখ টাকা। তাহলে এটা ডিপ্রিসিয়েশন শিডিউল নির্ণয় করতে গেলে কস্টের এখানে আসবে মেশিনের মূল্য কত, সে মেশিনের মূল্যটা এখানে লিখি না, কত টাকা খরচ করছে সে টাকা লিখি না। তাহলে শুরু থেকে আমাদের ছিল কত টাকা, 2015 সালে, 2015 সালের তাহলে আমাদের ডিপ্রিসিয়েশন কত হবে, আমাদের শুরু থেকেই ছিল 2015 সালে 2 লক্ষ টাকা কস্ট প্লাস প্লাস, আর কত কত টাকা ছিল, 50,000 টাকা ক্রয় করছে এপ্রিলে, তাই না? জি স্যার। স্যার প্রশ্নটার মধ্যে একটু আবার যান। আচ্ছা, গেলাম। এপ্রিল মাস মানে 2015, এটা হচ্ছে 2015, 2015 জানুয়ারি 1 তারিখে ছিল 2 লক্ষ টাকা মেশিন। আবার এই 2015 জুলাই, তাহলে 2015 জুলাইয়ের 1 তারিখে আবার মেশিন কিনছে কত, সব মিলে 50,000 টাকা, তাই না? জি স্যার। 2015 সালে মোট মেশিনারি কত হবে, 2,50,000 হবে না? তাহলে 2 লাখ টাকা। তাহলে এটার উপর কত বছর অবচয় হবে, জানুয়ারি 1 তারিখ থেকে ডিসেম্বর পর্যন্ত, কয় বছরের, 1 বছরের পুরা 12 মাসের অবচয় হবে, তাই না? জি স্যার। আর জুলাইয়ের 1 তারিখে যেটা ক্রয় করছে, তাহলে জুলাইয়ের 1 তারিখ থেকে ডিসেম্বর পর্যন্ত কয় মাস, 6 মাস, এটার উপর 6 মাস অবচয় হবে, তাই না? বুঝতে পেরেছ? জি স্যার। জি স্যার বুঝতে পেরেছি। আচ্ছা, তাহলে আমরা এখানে চলে যাই, তাহলে কস্ট ছিল 2 লক্ষ টাকা আর 50,000 টাকা, রেট হচ্ছে কত পার্সেন্ট, দুটারই হচ্ছে 10% রেট। তাহলে এখানে ডিপ্রিসিয়েশন হচ্ছে 2 লক্ষের উপর, 2 লক্ষের উপর কত পার্সেন্ট, 10%, সমান সমান এখানে কত কত টাকা হবে, একটু দূরে লেখো, 20,000 টাকা, তাই না? আর জি স্যার। 50,000-এর উপর কয় মাস অবচয় হবে, অবশ্যই 6 মাসের। 6 মাস, হ্যাঁ। তাহলে গুনুন, এটা ভাগ 12 গুনুন 6, এরকম হবে না? 50,000 গুনুন 10% করলে 1 বছরে বাড়াচ্ছে, ওটাকে 12 দ্বারা ভাগ করো, 1 মাসের বাড়াবে,
ওটা 6 দ্বারা গুণ করে 6 মাসে বাড়াবে, তাই না? জি স্যার। তাহলে ভাগ 12 গুণন 6, তাহলে 2500 টাকা। তাহলে এটা 50,000-এর উপর 10% করলে কত হচ্ছে? 5,000, আর ওর 5,000 অর্ধেক হচ্ছে 2,500 টাকা। তাহলে 2,000 এই টোটাল অবস্থা কত হবে? 22,500, তাই না? জি স্যার। তাহলে 22,500 টাকা হলো টোটাল অবচয়। এটা একটু ঘর বড় করে দাগাতে হতো, এটা তুমি ওই ভাবে দাগাইও আর কি, এটা মিশিয়ে দিই। তাহলে 22,500 টাকা 22,500 টাকা অবচয়। তার টোটাল অবচয় হচ্ছে 22,500 টাকা। আচ্ছা, 22,500 টাকা। আচ্ছা, এটা অবচয়। তাহলে এটা অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন 22,500 টাকা। আমরা তাহলে অ্যাকুমুলেটেড ছিল কত? অ্যাকুমুলেটেড আগে থেকে ছিল কত? খেয়াল করো, আগে থেকে ছিল এই যে 40,000 টাকা আগে থেকে ছিল না ব্যালেন্স? মেশিনারি ব্যালেন্স ছিল 2 লাখ টাকা। তাহলে মেশিনে 2 লাখ টাকা লিখছি। আর অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন মানে আগে থেকে জমানো ছিল 40,000। তাহলে এই 40,000। 40,000 জমানো ঘরে এখানে 40,000 লিখবো, যোগ আবার নতুন করে হলো কত? 22,500 না? জি স্যার। তাহলে সমান সমান কত? 62,500, তাই না? জি স্যার। আচ্ছা, তাহলে আমাদের ক্লোজিং বুক ভ্যালু কত হবে? এই যে এখানে কত আছে? 2.5 লাখ। কস্ট প্রাইস কত? 2,50,000 না? জি স্যার। তাহলে 2,50,000 টাকা হচ্ছে আমাদের কস্ট প্রাইস। সেখান থেকে আমরা এই যে তোমার 62,500 বাদ দাও, মোট অবস্থা হয়েছে 62,500। তাহলে 1,87,500 টাকা হচ্ছে ক্লোজিং বুক ভ্যালু। আচ্ছা, তাহলে কস্ট প্রাইস এখন এটার যে কস্ট প্রাইস, যেহেতু আমরা এই ডিপ্রিসিয়েশন ধরতেছি কস্ট প্রাইসের উপর, তাহলে এটার কস্ট প্রাইসটা এখানে যদি আমরা নামিয়ে নিয়ে আসি তাহলে কত হবে? 2,50,000। তাহলে এই 2 লাখ আর মাঝামাঝি কিনছিলাম 50,000, তাহলে মোট হবে ডিসেম্বরে 2,50,000। তাহলে ডিসেম্বরের যে টাকাটা সেটা 2016 সালের জানুয়ারি 1 তারিখে পার হয়ে যাবে কত? 2,50,000 টাকা, তাই না? কস্ট প্রাইস। এটার উপর এটা একটু আবার বলছেন, 2,50,000 টাকা কিভাবে আসলো? এটার সাথে এটা যোগ করে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে জানুয়ারি 1 তারিখে আমাদের মেশিন ছিল 2 লাখ টাকা, জুলাইয়ে কিনছি 50,000। তাহলে 31শে ডিসেম্বরে মোট সম্পত্তির পরিমাণ কত হবে? মোট মেশিনের পরিমাণ কত হবে? 2,50,000। তাহলে 31শে ডিসেম্বরে 2,50,000 টাকা যদি মেশিনারি হয়, ওই মেশিনারিকে আমরা ফেলে দিব না 2016 সালে নিয়ে যাব? 2016 সালে নিয়ে যাব। 2016 সালে চলে আসলো জানুয়ারি 1 তারিখে কত? 2,50,000 টাকা মেশিনারি। এখন 2016 সালের জানুয়ারি 1 তারিখ থেকে 2016 সালের ডিসেম্বর পর্যন্ত 1 বছর। এই 1 বছরে এর উপর ধরতে হবে, এর উপর আর কোনো ভাগটাগ হবে না, কোনো ভাগটাগ হবে না। তাহলে 2,50,000 টাকার উপর কত হবে? 10%। এখানে আর কোনো ভাগ করার দরকার নাই, কারণ জানুয়ারি 1 তারিখ থেকে ডিসেম্বর পর্যন্ত পুরো বছরই পাচ্ছে এখানে। তাহলে কত হবে এখানে? 25,000। এটা কি বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে এটা আমরা কি করবো? এখানে ছিল 62,500, এর সাথে 25,000 যোগ করব, করলে কত হবে? 87,500। তাহলে কস্ট ক্লোজিং বুক ভ্যালু কত হবে? আমাদের এই যে কস্ট প্রাইস থেকে অ্যাকুমুলেটেড বাদ দাও। তাহলে 2,50,000 টাকা মাইনাস 87,500 টাকা, 1,62,500 টাকা। তাহলে 2 বছর শেষে মানে 16 সালের শেষে আমাদের 1,62,500 টাকা মূল্যে থাকবে, লিখিত মূল্য থাকবে। আর ডিপ্রিসিয়েশন হবে এত এত। এটা হচ্ছে ডিপ্রিসিয়েশন শিডিউল। বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এখন দেখো, যদি আমাদের এখানে দেখো ওই শিডিউল দ্বারা সবকিছু হয়ে গেছে ক্লিয়ার। এখন ওইটা করতে পারলে মানে তুই এটা সব করতে পারবে তুমি, মানে শেষ অঙ্কই শেষ, অঙ্ক আর কিছু নাই, শিডিউল যদি তুমি পারো। এখন দেখো এখানে কি করতে বলছে? ডিটারমাইন ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ফর মেশিনারি 2015-16। 15-16তে আমাদের ডিপ্রিসিয়েশন এক্সপেন্স নির্ণয় করতে বলছে। আমরা এক্সপেন্স নির্ণয় করছি না এখানে, এই যে
2015 সালে কত, এই যে এত এবং এত, বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তারপরে দেখো কি বলা আছে, যে মেশিনারি অ্যাকাউন্ট খতিয়ান করতে বলছে। এটা খতিয়ান করতে হবে আমাদের, খতিয়ান করে দেখাবো। না স্যার, খতিয়ান করতে হবে না, ওটা পারি। আচ্ছা ঠিক আছে। তারপরে ব্যালেন্স শিটে এখানে বলা আছে যে মেশিনারি অ্যাকাউন্ট করতে বলবে, ডিপ্রিসিয়েশন এক্সপেন্স করতে বলে, অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন, মানে তিনটা খতিয়ান, মেশিনারি ডিপ্রিসিয়েশন, অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন খতিয়ান করতে হবে। আর সর্বশেষে বলা আছে প্রিপেয়ার ব্যালেন্স শিট অ্যাজ অন ডিসেম্বর 31, 2016। 2016 সালে আমাদের ব্যালেন্স শিট তৈরি করতে বলছে। হ্যাঁ, তো এই শিডিউল যদি তুমি তৈরি করতে পারো তাহলে সব পারবে। তাহলে কি আমি এই ব্যালেন্স শিটে এটা শুধু একটু দেখে দেই নাকি? এগুলো তো খতিয়ান, এই তিনটা খতিয়ান, এই তিনটা তো পারবে। জি স্যার। এই তিনটা এই যে অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন দেখে তুমি ওই ইয়া করতে পারবে, খতিয়ান করতে পারবে। এই যে অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন ঘর, এটা দেখে ওই খতিয়ান করতে পারবে। এই যে ডিপ্রিসিয়েশনের যে শখ, এটা দেখে তুমি ওই খতিয়ান করতে পারবে। এই যে আমাদের ক্লোজিং বুক ভ্যালুর যেটা আছে, এই যে কস্ট প্রাইস থেকে ক্লোজিং বুক ভ্যালু, এটা দেখে তুমি মেশিনারি খতিয়ান করতে পারবে। কস্ট প্রাইস মেশিনারি মূল্য, এখান থেকে ডিপ্রিসিয়েশন বাদ দিয়ে আমাদের মেশিনারি খতিয়ানটা করতে পারবে, এই যে কস্ট প্রাইস এটা দেখে। তাহলে এটা হচ্ছে মেশিনারি অ্যাকাউন্ট করতে পারবে, এটা থেকে ডিপ্রিসিয়েশন খতিয়ান করতে পারবে, এটা থেকে অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন খতিয়ান করতে পারবে। আচ্ছা, এখন ব্যালেন্স শিট বলছে ব্যালেন্স শিটের কথা। প্রিপেয়ার ব্যালেন্স শিট অ্যাজ অন ডিসেম্বর 31, 2016। 2016 আমাদের ব্যালেন্স শিট কি হবে সেটা দেখাতে বলছে, প্রস্তুত করতে বলছে। তাহলে ব্যালেন্স শিট আমরা দেখাবো। রিকোয়ার্ড হচ্ছে কোম্পানির নাম সোলাইমান অ্যান্ড কোম্পানি। সোলাইমান অ্যান্ড কোম্পানি ব্যালেন্স শিট পার শেয়ার, মানে আংশিক, as at ডিসেম্বর 31, 2016। এটা হচ্ছে পার্টিকুলার টাকা, এটা হচ্ছে টাকা। আমরা এখানে লিখবো অ্যাসেটস। অ্যাসেটের এখানে আমরা লিখবো ফিক্সড অ্যাসেট। অ্যাসেট লেখার পর লিখবো ফিক্সড অ্যাসেট। ফিক্সড অ্যাসেটে আমরা কি ক্রয় করছি? আমরা ক্রয় করছি হচ্ছে মেশিন। তাহলে ফিক্সড অ্যাসেটে আমরা এখানে লিখবো মেশিন। মেশিন কত টাকা মূল্য ছিল? 2,50,000 টাকা মূল্য ছিল। মাইনাস এখান থেকে অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন লিখবো। অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন 2016 সাল শেষে কত করছিলাম আমরা? এখানে চলে যাও। এই যে 2016 সালে অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন কত বাড়াইছিল আমাদের? এই টাকার না? 87,000 টাকা না? 87,500। 87,000। হ্যাঁ, এটা আমরা এখানে লিখবো 87,500। মাইনাস করো, মাইনাস করলে এখানে কত থাকবে? এই যে এটা মাইনাস করে এখানে এখানে লেখা আছে অলরেডি, 1,62,500। এটা আমরা এখানে দেখাবো 1,62,500। শেষ। এটা হচ্ছে ব্যালেন্স শিট। মানে ব্যালেন্স শিট কিভাবে আমাদের এটা দেখাতে হবে, অ্যাসেটটা সেটা দেখাতে বলবে। আচ্ছা, এই হচ্ছে আমাদের ডিপ্রিসিয়েশন এক্সপেন্স নির্ণয় করলাম। শিডিউল আমরা খতিয়ান তৈরি করলাম, আর ব্যালেন্স শিট আমরা তৈরি করলাম। খতিয়ান তৈরি করতে পারবে। আচ্ছা, এটা গেল 5 নাম্বার। আচ্ছা, তারপরে আরেকটা অঙ্ক দেখলাম, কোনটা?
এই অঙ্কটা করছিল, হ্যাঁ বিবিএ স্যার 6 নম্বরটা করা হয়েছে। করা হয়েছে। জি স্যার। না না না, 6 নম্বরটা করা হয়নি, কিন্তু এরকম অঙ্কটা করছিল। এটা 22 সালে, এবার দেখ 22 সালে সোলেমান কোম্পানি নাকি ওটা ওইরকম আসছিল তো। এই যে ডিগ্রি পাস 2022 গত বছর, হাসান লিমিটেড এত 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 ইনস্টলেশন এত, আপনার মেশিনারি সোল্ড এত, ডিগ্রি করছে। স্যার 2022 সালের কোশ্চেন তো আসবে না। না না, এখন ওটা বাদ দেবো, ওটা বাদ দেবো, বাদ দিয়ে আমরা আর্ট অঙ্ক দেখবো, ওই হাসান লিমিটেড এটা দেখবো না। আচ্ছা তাহলে তোমাকে আরেকটা অঙ্ক আমি করে দিই। এটা সেটা হচ্ছে আমাদের এই যে 22 সালে এই অঙ্ক আসছিল, এটা 21 সালে আসছিল, তোমাদের বিবি অনার্স 21 সালে আসছিল। সহজ আছে, এটা পারবে। এই অঙ্কটা একটু দেখে দিই। 22 সালে যেটা অনার্সে আসছিল, 12 নম্বর অঙ্ক। সেখানে বলা আছে দেখো, The cost of equipment purchased by Shonju Traders on July 1, 2018 is টাকা 65,000। 65,000 টাকা মূল্যে এটি ইকুইপমেন্ট ক্রয় করে সঞ্জু ট্রেডার্স 2018 সালে জুলাই 1 তারিখে। কখন ক্রয় করে? জুলাই 1 তারিখে। খেয়াল করো। It is estimated that the equipment will have a টাকা 5,000 সেলের ভ্যালু। এর নির্ধারণ হলো যে ইকুইপমেন্টের সেলের ভ্যালু কত? 5,000 টাকা। আচ্ছা, তারপর বলা আছে at the end of its 5 years service life, তার 5 বছর সার্ভিস লাইফ শেষে তার সেলস ভ্যালু হবে 5,000 টাকা। তার তিনটা ইনফরমেশন আমরা পেলাম, একটা হচ্ছে কস্ট প্রাইস, একটা হচ্ছে সেলভেজ ভ্যালু, আর একটা হচ্ছে লাইফ। তিনটা ইনফরমেশন পেলাম। আর আমাদের এন্ড হয় কখন, মানে হিসাব করা শেষ হয় কখন? 31শে ডিসেম্বরে। ওকে, এ নাম্বার বলা আছে, দেখো কত ছোট অঙ্ক আছে, এটা একটু পেস আছে, হালকা পেস আছে। তারপর আছে প্রিফার ডিপ্রিসিয়েশন শোয়িং এস্টিমেটেড ডিপ্রিসিয়েশন expense for each year of the expected life of the equipment. Assume the company use sum of the year digit method. এটি ডিপ্রিসিয়েশন শিডিউল তৈরি করতে বলছে, ডিপ্রিসিয়েশন শিডিউল শোয়িং এস্টিমেটেড ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ফর ইচ ইয়ার। প্রত্যেক বছরের ডিপ্রিসিয়েশন দেখিয়ে আমাদের ডিপ্রিসিয়েশন শিডিউল তৈরি করতে বলছে ফর এক্সপেক্টেড লাইফ অফ দ্য ইকুইপমেন্টের প্রত্যাশিত যে আয়ুষ্কাল 5 বছর, 5 বছর শিডিউল তৈরি করতে বলছে। তারপরে প্রিফার ডিপ্রিসিয়েশন অ্যান্ড ইকুইপমেন্ট অ্যাকাউন্ট, মানে এটা খতিয়ান করতে বলছে। তারপরে ডিপ্রিসিয়েশন অ্যাকাউন্ট করতে বলছে, অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন অ্যাকাউন্ট করতে বলছে, আর ডিপ্রিসিয়েশন অ্যাকাউন্ট করতে মানে খতিয়ান করতে বলছে। আচ্ছা, মূল কথা হচ্ছে শিডিউলটা, ঠিক আছে? তার কোন মেথডে করতে বলছে এটা বলো তো? সাম অফ দ্য ইয়ার ডিজিট মেথড, তাই না? জি স্যার। সাম অফ দ্য ইয়ার ডিজিট মেথড। আচ্ছা, এটা কিভাবে বুঝবো সাম অফ দা ইয়ার করতে বলছে যে? এই যে এখানে বলে দেয়া আছে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, সাম অফ দা ইয়ার ডিজিট মেথড। এখন আচ্ছা, তাহলে এখানে সাম অফ দ্য ইয়ার ডিজিট মেথডে অঙ্ক করতে গেলে এটা রিকোয়ারমেন্ট হচ্ছে কত? রিকোয়ারমেন্ট এ নাম্বার। আমরা লিখবো এখানে রিকোয়ারমেন্ট, এখানে রিকোয়ার্ড এ নাম্বার। তাহলে
তাহলে এর নাম্বারে টোটাল আমরা লিখবো যখন, এখন প্রথমে লিখবো টোটাল সাম অফ ইয়ার ডিজিট, সাম অফ দ্য ইয়ার ডিজিট কত বছর যাবে মেশিন? 5 বছর না? 5 বছর যাবে, তাহলে 5 যোগ 4 যোগ 3 যোগ 2 যোগ 1, সব যোগ করলে হচ্ছে কত? 15। আচ্ছা, তাহলে সব আমাদের যোগ করলে দাঁড়াচ্ছে 15। প্রতিটা ইয়ার ডিজিটে আমাদের কত করে হচ্ছে না, সবগুলো যোগ করে তার 15 হয়। আচ্ছা, তাহলে এখন এই পদ্ধতিতে আমাদের অবচয় নির্ণয় করতে হবে। তাহলে এই পদ্ধতিতে অবচয় নির্ণয় করতে গেলে আমাদের দেখো তাহলে আমরা লিখবো ডিপ্রিসিয়েশন অফ ফার্স্ট ইয়ার, ডিপ্রিসিয়েশন অফ ফার্স্ট ইয়ার। ফার্স্ট ইয়ার তো লিখবো না, আচ্ছা ফার্স্ট ইয়ার লিখি, ফার্স্ট ইয়ার। ফার্স্ট ইয়ার কত হচ্ছে আমাদের? তাহলে টোটাল হচ্ছে কস্ট প্রাইস কত আছে এখানে? টোটাল কস্ট প্রাইস হচ্ছে 65,000, তাই না? এখান থেকে সেলভেজ হলো বাদ, তাহলে অথবা আমরা এই জিনিসটা এইভাবে লিখি, এর আগে আরেকটা অংশটা করে নিই, সেটা ডিপ্রিসিয়েবল ভ্যালুটা করে নিই, তাহলে আমাদের প্রত্যেকবার লিখতে হবে না, যেহেতু ডিপ্রিসিয়েবল ভ্যালু আমাদের লাগবে এখানে। ডিপ্রিসিয়েবল ভ্যালু তাহলে কস্ট মাইনাস সেলস ভ্যালু প্রত্যেকবার লিখতে হবে না, কস্ট মাইনাস সেলস ভ্যালু, কস্ট মাইনাস সেলস ভ্যালু আমাদের 65,000 টাকা মাইনাস আমাদের এখানে কত আছে? 5,000 টাকা, তাই না? এই যে 5,000 টাকা হচ্ছে ডিপ্রিসিয়েবল ভ্যালু, কি বলে রেসিডুয়াল ভ্যালু। তাহলে 5,000 টাকা যদি আমরা বাদ দেই তাহলে ডিপ্রিসিয়েবল ভ্যালু হচ্ছে কত টাকা? 60,000 টাকা, তাই না? জি স্যার। আচ্ছা, তাহলে ডিপ্রিসিয়েশন অফ ফার্স্ট ইয়ার, এখানে তোমার বুঝতে হবে যে 1 বছর আর 2018 সাল এক জিনিস না, এটা তোমাকে আমি পরে বুঝাচ্ছি। তাহলে এখানে আমরা লিখব, এই জিনিসটা অতিরিক্ত, মানে তোমাকে আমি লিখে দিচ্ছি, এটা হচ্ছে অতিরিক্ত, যে এটা না করলেও চলবে, না করে আমরা করতে পারবো। ডিপ্রিসিয়েশন অফ ফার্স্ট ইয়ার কত হবে তাহলে? প্রথম বছরে আমাদের এই যে 60,000 টাকা ভাগ, এটাকে 15 দ্বারা ভাগ করব, 5 দ্বারা গুণ করবো, তাই না? জি স্যার। তাহলে কত হচ্ছে দেখো, 60,000 ভাগ 15, 4,000 হয়ে পড়তেছে, এটা হচ্ছে 20,000। প্রথম হচ্ছে কত? 20,000। তারপরে ডিপ্রিসিয়েশন অফ সেকেন্ড ইয়ার 60,000 ভাগ 15 গুণন 4, 16,000। ডিপ্রিসিয়েশন অফ থার্ড ইয়ার সমান 60,000 ভাগ 15 গুণন 3 সমান সমান ফার্স্ট ইয়ার। আচ্ছা, সমস্যা নাই, তাহলে এটা হচ্ছে 3 3 4 12,000। তাহলে ডিপ্রিসিয়েশন অফ ফোর্থ ইয়ার সমান সমান 60,000 ভাগ 15 গুণন 2 সমান 8,000। তারপরে ডিপ্রিসিয়েশন অফ ফিফথ ইয়ার সমান সমান 60,000 ভাগ 15 গুণন 1 সমান সমান 4,000। এটা তো বুঝতে পারছো নাকি? জি স্যার, বুঝতে পারছি এটা। আচ্ছা আচ্ছা, এখানে আমি ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার এভাবে লিখছি। আচ্ছা, তোমার ইয়ার বলতে আমরা 12 মাস বুঝি, তাই না?
এখন কোন সালে ক্রয় করেছে এটা আমরা দেখি। 2018 সালে ক্রয় করছে জুলাইয়ের 1 তারিখে। এখন খেয়াল করো যে ফার্স্ট ইয়ার মানে এক বছরে কত মাস? 12 মাস। সেই বছরটা শুরু হতে পারে ফেব্রুয়ারির, ধরো এরকম মার্চের 1 তারিখ থেকে পরের বছর ফেব্রুয়ারি পর্যন্ত, ধরো 2020 সাল থেকে, এটা বোঝার জন্য লিখতেছি, এটা করি। ধরো হচ্ছে ফেব্রুয়ারি থেকে মার্চ পর্যন্ত, এটা একটা ইয়ার হতে পারে, এক বছর হতে পারে, কিন্তু এটা হচ্ছে ফার্স্ট ইয়ার হতে পারে। আবার জুন থেকে পরের বছর জুলাই পর্যন্ত, এটাও আমাদের একটা ইয়ার হতে পারে, সেকেন্ড মানে ফার্স্ট ইয়ার হতে পারে। কিন্তু 2018 সাল বলতে বুঝাবে, পার্টিকুলারলি 18 সাল বলতে বুঝাবে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত, তাই না? এক বছর 12 মাস হতে পারে ফেব্রুয়ারি থেকে পরের বছর মার্চ পর্যন্ত, এটাও আমাদের, সরি পরের বছর জানুয়ারি পর্যন্ত, মার্চ না, মানে মার্চ থেকে ফেব্রুয়ারি পর্যন্ত লিখতে চাইছি। মানে এই বছরের মার্চ থেকে সামনে বছরের ফেব্রুয়ারি পর্যন্ত 12 মাস, এটা ফার্স্ট ইয়ার হতে পারে। আবার জুন থেকে জুলাই পর্যন্ত আমাদের ফার্স্ট ইয়ার হতে পারে, মানে যে কোনো মাস থেকে যে কোনো মাস 12 মাস হলেই আমরা ফার্স্ট ইয়ার ধরতে পারি। কিন্তু যদি বলি 2018 সাল, তাহলে কিন্তু ওই 2018 সাল হলে 2018 সালের যে মাসগুলো, সেই মাসগুলো নিতে হবে, মানে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্তই, পরের বছর যদি যাওয়া যাবে না। যে যেমন 2019 সাল, তাহলে এখন এখানে যদি 2019 সালের কথা বলি, বিষয়টা এরকম, আর একটু ক্লিয়ার করে 2019 সাল, তাহলে আমাদের 2000, এটা ধরো মনে করো এরকম মার্চ মাস থেকে 2019 সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত আমাদের কত বছর হচ্ছে? 12 মাস, তাই না? এক বছর। তাহলে 18 সাল কি আমরা ধরবো মার্চ থেকে ফেব্রুয়ারি পর্যন্ত? 18 সাল ধরবো মার্চ থেকে ডিসেম্বর পর্যন্ত, তাই না? জি স্যার। আর এই মার্চ থেকে ডিসেম্বর পর্যন্ত 18 সাল ধরবো, তাই ধরবো না? জি স্যার। আচ্ছা, তাহলে আমি এটা বুঝাতে চাচ্ছি যে সাল 2018, 2019, 2020 বলতে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত, এটাই বুঝাবে। আর 12 বছর বলতে বুঝাবে বা ফার্স্ট ইয়ার বলতে বুঝাবে তোমার হচ্ছে সেটা এক বছর থেকে আরেক বছর যাক, কোনো সমস্যা নেই, 12 মাস থাকলেই হলো। তাহলে এখানে আমাদের দেখো, এখানে কিন্তু আমাদের বলে দেওয়া আছে, তা দেখো ডিপ্রিসিয়েশন শিডিউলের ঘরটা দেখায়, এখানে 5 বছরের ডিপ্রিসিয়েশন শিডিউল। আমরা কিন্তু ওটা ডিপ্রিসিয়েশন শিডিউল করিনি, এখন করব ডিপ্রিসিয়েশন শিডিউল। এই সময় ডিপ্রিসিয়েশন শিডিউল, তাহলে শিডিউলের ঘর আমরা এভাবে করব, এর আগে যেভাবে আমরা দেখাইছি। সবগুলোর মধ্যে স্যার একই তো ঘর, তাই না? হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে 5 বছর, একটু বড় করে দেখায়। এক, দুই, তিন, চার, পাঁচ, এটা হচ্ছে ইয়ার, এটা হচ্ছে, এটা মূলত ওয়ার্কিং হিসাবে তুমি লিখতে পারো, এখানে এটা ওয়ার্কিংস হিসাবে দেখাতে পারো। আচ্ছা, তারপরে আমরা এখানে লিখব কস্ট প্রাইস, এটা হচ্ছে ডিপ্রিসিয়েশন, এটা হচ্ছে অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন আর ক্লোজিং। তাহলে এটা হচ্ছে আমাদের ইয়ার হচ্ছে কস্ট, পাশে আর একটা ডিপ্রিসিয়েবল ভ্যালু লিখি, কস্ট ডিপ্রিসিয়েবল ভ্যালু, ডিপ্রিসিয়েবল ভ্যালু
ডিপ্রিসিয়েবল ভ্যালু এর হচ্ছে ডিপ্রিসিয়েশন, এটা হচ্ছে অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন, এটা হচ্ছে ক্লোজিং বুক ভ্যালু, ক্লোজিং বুক ভ্যালু। আচ্ছা, ইয়ার তাহলে আমরা কোন সালে ক্রয় করছি বাবা? দেখো 2018 সালে জুলাই 1 তারিখে। তাহলে 2018, আচ্ছা আলাদা নেই, 2018, 2019, 2020, 2021, 2021, 2022, 5 বছর। এখানে আরেকটা যাবে, আরেকটা লিখতে হবে, দুই হাজার তেইশ। তোমার মনে হতে পারে কি ব্যাপার 2023 পর্যন্ত চলে এলো, 6 বছর তো হলো, কিন্তু 6 বছর না, তুমি ব্যাপারটা বুঝতে পারবে। দেখো হ্যাঁ স্যার, একটা কেন বাড়তি? হ্যাঁ দেখো, অঙ্কটা করলে বুঝতে পারবে। তাহলে 65,000 টাকা হচ্ছে কস্ট, কস্ট তাহলে হচ্ছে 65,000 টাকা। তাহলে এখানে হচ্ছে 65,000 টাকা, 65,000 টাকা, 65,000 টাকা, 65,000 টাকা, সবগুলা 65,000 টাকা। ডিপ্রিসিয়েবল ভ্যালু এখানে লিখবো, ডিপ্রিসিয়েবল ভ্যালু কত হচ্ছে? 60,000 না? ওই 5,000 অবশ্যই ইয়া ভগ্নাবশেষ মূল্য যদি বাদ দেয় তাহলে 60,000 পাবো। স্যার 60,000 কিভাবে? ওই যে এখানে যেটা নির্ণয় করলাম, এই যে ডিপ্রিসিয়েবল। ও আচ্ছা আচ্ছা, ডিপ্রিসিয়েবল ভ্যালু, হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। এখন ডিপ্রিসিয়েশন তো আমরা এখানে ক্যালকুলেশন করছি, এখানে তো একটা ওয়ার্কিং করছি আমরা ফার্স্ট ইয়ার। তাহলে 2018 সালে, এটা 2018 সালে ডিপ্রিসিয়েশন করতেছি, তাই না? 18 সালের ঘটনা এটা। তাহলে 18 সালে জি স্যার। ডিপ্রিসিয়েশন আমরা 18 সালে কখন মেশিন ক্রয় করছি? জুলাই স্যার বুঝা যায় না কথা। 18 সালে কখন মেশিন ক্রয় করছি? এই যে জুলাইয়ের 1 তারিখে। এক তারিখে, হ্যাঁ। তাহলে 18 সালের অবচয়, 18 সালের অবচয় কয় মাসের হবে? 6 মাসের হবে না? জি স্যার, 6 মাসের। তাহলে দেখো এখানে আমাদের প্রথম বছরের অবচয় বলা আছে, মানে প্রথম 12 মাসের অবচয়, তাই না? প্রথম 12 মাসের জি অবচয়, স্যার। এই যে ফার্স্ট ইয়ারের অবচয় করছে কত? 20,000। তাহলে এই 20,000 টাকা তো হচ্ছে 1 বছরের অবচয়, 12 মাসের, তাই না? তার মানে জি স্যার। এই 20,000 টাকা জুলাইয়ের থেকে 2018 জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত 6 মাসে যাবে 18 সালের, আর পরের 6 মাসটা যাবে হচ্ছে 2019 সালে। বুঝে পাওনি মনে হয় আমার কথাটা? না স্যার, মানে 2018 সালে যাবে অর্ধেকটা, 2019 সালে যাবে অর্ধেকটা। হ্যাঁ 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 হ্যাঁ, মানে আমরা মেশিন তো ক্রয় করছি বাবা জুলাই, তাই না? দেখো এখানে জুলাই, জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত হচ্ছে কয় মাস? 6 মাস না? এটা কোন সাল? 2018 সাল। আবার জানুয়ারি থেকে জুন পর্যন্ত এটা হচ্ছে 2019 সাল, তাই না? এই মিলে হচ্ছে 12 মাস। এইদিকে হচ্ছে 6 মাস, এদিকে হচ্ছে 6 মাস, তাই না? এই দুটা, এই দুটা মিলে টোটালি আমাদের অবচয় হয়েছে কত টাকা? ওই যে প্রথম বছর বার করলাম 20,000। তাহলে এই 20,000কে ভাগ করে দাও, এই 2018 সালে তাহলে পড়বে কত? 10,000। এই সালে পড়বে কত তাহলে? 10,000। বুঝতে পেরেছো? জি স্যার বুঝতে পারছি। তাহলে প্রথম বছরের অবচয়টা আমাদের কি হবে? 2018 সালে ভাগ ভাগ হয়ে যাবে, কারণ এটা 12 মাসের অবচয়। 12 মাসের মধ্যে 6 মাস পড়ছে হচ্ছে 2018 সালে, আর 6 মাস পড়ছে 2019 সালে। তাহলে এটা হচ্ছে অবচয়টা যখন আমরা করতে যাব, তাহলে প্রথম বছর অবচয় 20,000 বাড়াইছে, তাহলে 20,000 হচ্ছে 2018 সালে এখানে আসবে 20,000 ভাগ 20,000 ভাগ 2, 20,000 ভাগ কত? 2 সমান সমান কত? 10,000। তাহলে অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন হবে কত? 10,000। এখানে আমাদের ক্লোজিং বুক ভ্যালু থাকবে কত? তাহলে এই কস্ট থেকে অ্যাকুমুলেটেড বাদ দাও কত? 55,000।
তাহলে এই যে 6 মাসের দিলাম 18 সালের প্রথম বছরের অবস্থায় 6 মাস দিলাম 18 সালের, আর 6 মাস 10,000 কোথায় যাবে? 19 সালে যাবে না? তাহলে এটা 19 সালে অর্ধেক নিয়ে আসবো, মানে ওই 20,000কে ভেঙে দিতে হবে 18 সালে 19 সালে, যেহেতু জুলাইয়ের 1 তারিখে ক্রয় করে এই ঘটনাটা ঘটছে। তাহলে সমান সমান এখানে যাবে কত? 10,000। তাহলে এইরকম ভাবে আমাদের পরে করতে হবে যে এই 10,000 এই 20,000কে ভেঙে আমরা 2 সালে দিব, 2018-19। এই 16,000কে ভেঙে 2 সালে দিব, 19-20। এই 12,000কে ভেঙে পরের সালে দিব, মানে 20-21, এরকম ভাবে। মানে প্রত্যেকটারই 6 মাস 6 মাস করে পাবে, এই সালে 6 মাস, ওই সালে 6 মাস। তাহলে আমাদের 20,000 এত যোগ পরের মাসে আমরা কত, পরের বছর কত? 16,000। তাহলে 16,000-এর অর্ধেক পাবো। বোঝনি? জি স্যার বুঝছি। একটু হুয়া বলো, তাহলে তো আমি বুঝতে পারবো না। তাহলে এটা ভাগ করলে কত? 8,000। তাহলে সমান সমান কত হচ্ছে? 18,000। এটা এই বছরে হচ্ছে আমরা অর্ধেকটা দিছি আর কি, 20,000-এর ওইখানে অর্ধেক, এখানে অর্ধেক। হ্যাঁ হ্যাঁ। তাহলে এটা টোটাল যোগ করলে কত হচ্ছে? 28,000। 28,000 যদি আমরা ওখান থেকে বাদ দেয়, 65,000 থেকে বাদ দেয় মাইনাস 28,000, তাহলে 37,000। তাহলে এখানে আবার এই যে 16 সালের এখানে অর্ধেক দিলাম, এখন 20 সাল কমপ্লিট হলো, সরি 20,000 টাকা কিন্তু কমপ্লিট হলো, মানে এই সালে অর্ধেক দিলাম, এই সালে অর্ধেক দিলাম। এখন আমরা এই যেটা দিব, এটা 16,000 ওখানে দিচ্ছিলাম, এখানে দেব 16,000 ভাগ 2 যোগ পরের বছরে এখন কত আছে, যোগ 16,000 পর আছে কত? 12,000। এই 12,000 এখন ভেঙে দিব, তাহলে 12,000 ভাগ 2, তাহলে কত হয় আমাদের? 16,000 এটা করলে 8,000 টাকা, যোগ 12,000 এটা করলে 6,000 টাকা। তাহলে মোট হচ্ছে কত? 8 14,000 টাকা। 14 এটা যোগ করলে কত হচ্ছে? 42,000 টাকা। তাহলে 42,000 65,000 টাকা থেকে যদি 42,000 টাকা বাদ দেই, থাকে 23,000 টাকা। তারপরে আবার আসবে এই 12,000, তো অর্ধেক দিলাম ওখানে, তাহলে 12,000 টাকার অর্ধেক আবার এখানে দিব, 12,000 ভাগ 2 যোগ পরের সালে কত হয়েছে? 12-র পর কত হচ্ছে? 8,000। এই যে 8,000 এখন ভেঙে দেবো, 8,000 এখন ভেঙে দিতে গেলে 8,000 প্রথম অর্ধেক এখানে আসবে, 8,000 ভাগ 2 সমান সমান 12,000-এর অর্ধেক 6,000, 8,000-এর অর্ধেক 4,000 সমান সমান হচ্ছে 10,000। তাহলে এটার সঙ্গে যোগ করে কত হবে? 52,000। তাহলে 52,000 এর থেকে বাদ দিলে কত থাকে? 65 থেকে 52,000 বাদ দিলে থাকবে 13,000। তারপরে আবার এখানে 8,000 ভেঙে দিলাম, অর্ধেক দিছি ওখানে আগের বছরে, আর 8,000 দেবো এখানে অর্ধেক, যোগ 8-এর পর কত বাড়াইছে? 4,000। তাহলে এই 4,000 আবার এখানে দেবো আমরা, 4,000 ভাগ 2 সমান সমান এই 8-এর অর্ধেক করলে হচ্ছে 4,000, আর 4-এর অর্ধেক করলে হচ্ছে 2,000। তাহলে মোট হচ্ছে কত? 6,000। তাহলে 6,000 52 কত? 58,000। 58,000 আমরা এই 65,000 টাকা থেকে বাদ দিব, তাহলে 65,000 মাইনাস 58,000, তাহলে বাদ দিলে কত? 7,000। তারপরে এই 4,000-এর অর্ধেক এখানে দিলাম, 8,000 তো কমপ্লিট, 4,000 অর্ধেক ওখানে দিচ্ছি, 4,000 অর্ধেক এখানে এই সালে আসবে, দিলে কত হচ্ছে? 2,000। তাহলে 58 দিয়ে কত হবে? 60,000। তাহলে এই 65 থেকে 60,000 বাদ দিলে কত থাকবে? ছিল 5,000। এই 5,000 টাকা হচ্ছে। তাহলে এই যে দেখো 2023 সাল কি জন্য দেখলাম, বুঝতে পারছো? 6 মাস। এদিকে মেশিনের আয়ুষ্কাল 5 বছর, তাহলে 5 বছর যদি আয়ুষ্কাল হয়, এই 5 বছরের মধ্যে এটা হচ্ছে ফুল বছর, মানে 2019, 2020, 2021, 2022, এরা ফুল 1 বছর 12 মাস করে পাইছে, অর্ধেক অর্ধেক করে 12 মাস করে পাইছে। আর 2018 সালের 6 মাস পাইছে, তাহলে 2018 সালের 6 মাস আর এই 23 সালের 6 মাস, এই মিলে হচ্ছে 1 বছর। বুঝতে পারছো? জি স্যার বুঝতে পারছি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ডিপ্রিসিয়েশন শিডিউল। হ্যাঁ, এটা করতে বলছে মূলত এই অঙ্কে। আর পরেরগুলো তো খতিয়ান করতে বলছে, বুঝছো? এখানে ডিপ্রিসিয়েশন এক্সপেন্স, সরি এটা না, এরা এই যে অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন খতিয়ান করতে বলছে, আর ডিপ্রিসিয়েশন এক্সপেন্স করতে বলছে 2018-19 সালে, 2 বছরে।
তো এই হচ্ছে অঙ্ক, এটা এটা অনেক গুরুত্বপূর্ণ, আসার সম্ভাবনা আছে, ওনার সেকেন্ডারি আসছিল। তো এই তো আমি এখন থার্ড ইয়ারের ক্লাস শুরু করব। হ্যাঁ তোমরা আর কোনো ঠিক সমস্যা, আছে স্যার, কোনো সমস্যা বুঝতে হলে, পারছি। কোনো সমস্যা হলে জানাইও, হোয়াটসঅ্যাপে নক দিও, ঠিক আছে? ঠিক আছে স্যার। আচ্ছা ঠিক আছে, ভালো থেকো বাবা, তোমার পরীক্ষা ভালো দিও, ভালো মতো দিও, ঠান্ডা মাথায় দিও। আচ্ছা ঠিক আছে স্যার, দোয়া করেন। হ্যাঁ ঠিক আছে, ফি আমনে।